নির্বাচনের চূড়ান্ত ফলাফল প্রকাশের পর দেশের রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কারো মনে কষ্ট, কারো মনে ক্ষোভ। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই আমিরে জামায়াতকে লক্ষ্য করে সমালোচনা ও কটূক্তি করছেন। কিন্তু আবেগের চশমা খুলে যদি বাস্তবতার চশমা পরা যায়, তাহলে চিত্রটি ভিন্নভাবে ধরা পড়ে। বাংলাদেশ জামায়াতে ইসলামী বর্তমানে তাদের ইতিহাসের অন্যতম সেরা সময় অতিক্রম করছে। মোট ৭১টি আসন লাভ এটি নিছক কোনো সাধারণ অর্জন নয়। অতীতে যেখানে দলটি ১৮টির বেশি আসন কখনোই পায়নি, সেখানে ৭১ আসনে বিজয় নিঃসন্দেহে একটি বড় রাজনৈতিক মাইল ফলক। বিশেষ করে রাজধানী ঢাকা, যাকে দেশের রাজনীতির কেন্দ্রবিন্দু বলা হয়, সেখানে এবারই প্রথমবারের মতো জামায়াত ৬টি আসনে জয়লাভ করেছে। এই ঐতিহাসিক ব্রেক থ্রুর কৃতিত্ব স্বাভাবিকভাবেই বর্তায় আমিরে জামায়াত ডক্টর শফিকুর রহমানের ওপর। তার নেতৃত্বেই দলটি ক্যাডার ভিত্তিক কাঠামো থেকে বেরিয়ে গণমানুষের দলে রূপান্তরিত হয়েছে। অনেকে হতাশ, কারণ সরকার গঠন সম্ভব হয়নি। কিন্তু পরিসংখ্যান ভিন্ন কথা বলছে। প্রায় ৫৩টি আসনে জামায়াত ৭০ থেকে ২০০০ ভোটের কম ব্যবধানে পরাজিত হয়েছে। এর অর্থ জনসমর্থন ৫০% কাছাকাছি পৌঁছেছে। মোট ভোটের হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও জামায়াত প্রায় সমান জনপ্রিয় ভোট পেয়েছে। এটি কোনো সাধারণ পরাজয় নয়, বরং একে অনেকেই টেকনিক্যাল ডিফিট বলছেন। এই বিপুল জনপ্রিয় ভোট ভবিষ্যতে নীতি নির্ধারণী পর্যায়ে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। এখন জামায়াত আর প্রান্তিক বা ফ্রিঞ্জ পার্টি নয়, তারা মূলধারার শক্তিশালী বিরোধী শক্তি। বিএনপি চাইলেও তাদের উপেক্ষা করতে পারবে না। তবে প্রশ্ন থেকেই যায়, জনসমর্থন থাকা সত্ত্বেও ওই ৫৩টি আসনে কেন হার? বিশ্লেষকরা বলছেন, রাষ্ট্র ক্ষমতা কেবল নৈতিক অবস্থানের উপর নির্ভর করে না। সাংগঠনিক দক্ষতা, কৌশলগত প্রজ্ঞা এবং কার্যকর রাজনৈতিক মেকানিজম, এসবের সমন্বয়েই চূড়ান্ত ফল নির্ধারিত হয়। জামায়াত ঐতিহ্যগতভাবে আদর্শ নির্ভর রাজনীতি করেছে। তারা বিশ্বাস করেছে, নৈতিক অবস্থান শক্তিশালী হলে মানুষ ভোট দেবে এবং সেই ভোট সুরক্ষিত থাকবে। কিন্তু বাস্তব রাজনীতিতে মাঠের কৌশল, ক্যাডার মোবিলাইজেশন, প্রশাসনিক পক্ষপাত মোকাবেলা এবং নির্বাচনী ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে বিএনপি তুলনামূলকভাবে বেশি দক্ষতা দেখিয়েছে। ফলে তাদের আসন সংখ্যা প্রায় ২১১, যেখানে জামায়াত ৭১। অনেকের দাবি, যেসব আসনে জামায়াত ৫০ থেকে ১ লাখ ভোটে এগিয়েছিল, সেগুলোর ফলও শেষ পর্যন্ত ঘুরে গেছে। একে কেউ কেউ ইলেকশন ইঞ্জিনিয়ারিং বলে অভিহিত করছেন। তবে এই ধরনের পরিস্থিতি মোকাবেলায় যে প্রশাসনিক বা সাংগঠনিক প্রস্তুতি প্রয়োজন, তা জামায়াতের পর্যাপ্ত ছিল না, এমন মূল্যায়নও রয়েছে। দক্ষিণ এশীয় বাস্তবতায় ইসলামপন্থী দলগুলোর ক্ষমতায় যাওয়ার পথ সহজ নয়। হয় সিস্টেমের ভেতরে থেকে দীর্ঘমেয়াদী প্রস্তুতি নিতে হয়, নয়তো কাঠামোগত পরিবর্তনের পথে যেতে হয়, যা বর্তমান বাস্তবতায় সম্ভব নয়। তাই কৌশলগত বাস্তববাদী এখন সবচেয়ে কার্যকর পথ বলে মনে করছেন অনেকে। এদিকে আন্দোলনের আহ্বানও শোনা যাচ্ছে, কিন্তু বিশ্লেষকদের মতে গত ১৭ বছরের অভিজ্ঞতা সামনে রেখে হঠাৎ রাস্তায় নামা ঝুঁকিপূর্ণ হতে পারে। ২০১৩ সালের মতো পরিস্থিতি তৈরি হলে দলের সাংগঠনিক ক্ষতি আরও বাড়তে পারে। বিএনপি সরকার গঠন করেছে, এ অবস্থায় সরাসরি সংঘাতে গেলে অর্জিত ৭১টি আসনের রাজনৈতিক সম্ভাবনাও ক্ষতিগ্রস্ত হতে পারে। আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত, এমন পরিস্থিতিতে সংঘাত দলীয় ক্ষতির কারণ হতে পারে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এখন সবচেয়ে জরুরি কাজ হলো সংগঠনকে আরও সুসংহত করা। সামনে সিটি কর্পোরেশন নির্বাচন, উপজেলা নির্বাচন, এসবকে লক্ষ্য করে ইউনিয়ন ভিত্তিক সাংগঠনিক কাঠামো শক্তিশালী করা দরকার। অতীতে যে দলটির নাম উচ্চারণ করাও অনেক সময় কঠিন ছিল, সেই দল আজ ৭০-এর বেশি আসনে জয়লাভ করেছে, প্রায় ৩০% জনপ্রিয় ভোট পেয়েছে, ২টি বিভাগীয় শহরে বিজয় অর্জন করেছে এবং রাজধানীতে ৬টি আসন জিতেছে। এটিকে অনেকেই ঐতিহাসিক অগ্রগতি হিসেবে দেখছেন। সার্বিকভাবে বলা যায়, এটি হয়তো সরকার গঠনের বিজয় নয়, কিন্তু রাজনৈতিক শক্তি হিসেবে প্রতিষ্ঠার একটি বড় ধাপ। এখন আবেগ নয়, ধৈর্য ও কৌশল, এই দুইয়ের সমন্বয়েই ভবিষ্যৎ রাজনীতির পথ নির্ধারিত হবে। ৩টি বিভাগ, বিশেষ করে রংপুর, খুলনা ও রাজশাহী এবং ঢাকার অন্তত ৮০% ইউনিয়নে যদি শক্তিশালী লোকবল ও সাংগঠনিক ভিত্তি তৈরি করা যায়, তাহলে আগামী জাতীয় নির্বাচনে ফলাফল বদলে দেওয়া অসম্ভব হবে না। শুধুমাত্র ওয়াজ মাহফিল বা আবেগ নির্ভর রাজনীতি দিয়ে দীর্ঘমেয়াদে টিকে থাকা যায় না। প্রশাসনিক বাস্তবতা বুঝতে হয়, ভোট কেন্দ্রে কিভাবে টিকে থাকতে হয়, ফলাফল কিভাবে রক্ষা করতে হয়, এই পুরো মেকানিজম রপ্ত করতে হয়। তৃণমূলের শক্তি আসল শক্তি। ৮০% ইউনিয়নে যদি সংগঠন দৃঢ় হয়, তবে যে কোনো ধরনের নির্বাচনী ইঞ্জিনিয়ারিংও ব্যর্থ হতে বাধ্য। দলীয় সূত্রগুলো দাবি করছে, প্রকৃতপক্ষে ১৩৫টি আসনে জয়ের সম্ভাবনা বা বাস্তব জয় ছিল, কিন্তু প্রভাবশালী শক্তির প্রভাব ও নানা প্রক্রিয়ায় তা কমিয়ে ৭০-৭১ আসনে সীমাবদ্ধ করা হয়েছে।
এই প্রেক্ষাপটে কিছু তরুণ কর্মী ও অনলাইন অ্যাক্টিভিস্টদের একাংশ দলের আমির ডক্টর শফিকুর রহমানকে সমালোচনা করছেন। কেন তিনি জোরালো প্রতিবাদ করছেন না, কেন আরও কঠোর অবস্থান নিচ্ছেন না। তবে রাজনৈতিক বিশ্লেষকদের একটি অংশ বলছেন তার অবদানের গভীরতা ও কৌশলগত সিদ্ধান্তের তাৎপর্য অনুধাবনের মতো রাজনৈতিক পরিপক্কতা সবার এখনো হয়নি। মানুষ হিসেবে তিনি কেমন সেটি বিতর্কের বিষয় হতে পারে, কিন্তু রাজনৈতিক কৌশল নির্ধারণে তিনি সমসাময়িক বাংলাদেশের অন্যতম বিচক্ষণ ব্যক্তিত্ব। এমন মত রয়েছে অনেকের। তিনি অহেতুক শক্তি ক্ষয় করার পক্ষপাতী নন। 2018 সালে দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি ছোটখাটো ইস্যুতে আন্দোলন করে সংগঠনের শক্তি নিঃশেষ করেননি, বরং গুরুত্বপূর্ণ মুহূর্তে শক্তি প্রয়োগ করেছেন। বর্তমান বাস্তবতায় তিনি বুঝতে পারছেন মিডিয়া, প্রশাসন, আন্তর্জাতিক শক্তি সব মিলিয়ে যে শক্তির ভারসাম্য তৈরি হয়েছে, সেখানে সরাসরি রাস্তায় সংঘাতে গেলে দল বড় ধরনের চাপে পড়তে পারে। তাই আপাতত 71টি আসন মেনে নেওয়াকে অনেকেই দেখছেন একটি কৌশলগত পিছু হটা হিসেবে, যা সাময়িক কিন্তু দীর্ঘমেয়াদী লক্ষ্যকে সামনে রেখে। আন্তর্জাতিক রাজনীতির উদাহরণ টেনে কেউ কেউ বলছেন ইসলামপন্থী দলগুলোর ক্ষেত্রে পশ্চিমা শক্তিগুলোর একটি রেড লাইন থাকে। মিশরে মুরসি কিংবা তিউনিশিয়ার অভিজ্ঞতা সেই বাস্তবতার দিকেই ইঙ্গিত করে। ফলে দলীয় নেতৃত্ব হয়তো মনে করছে সংগঠন দীর্ঘদিন দমন পীড়নের মধ্যে ছিল, এখন কিছুটা স্বস্তির পরিবেশ তৈরি হয়েছে। এই মুহূর্তে অতিরিক্ত চাপ সৃষ্টি করলে আবারও কঠোর পরিস্থিতি নেমে আসতে পারে। সংগঠনের বিকাশ, সাংগঠনিক কাঠামো শক্ত করা এবং জনভিত্তি বিস্তারের জন্য সময় দরকার, এমন ধারণাও নেতৃত্বের মধ্যে কাজ করছে বলে বিশ্লেষকদের ধারণা। এছাড়াও বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে যে প্রাপ্ত ভোটের একটি বড় অংশ আদর্শিক সমর্থনের ফল নাও হতে পারে, বরং অনেকেই বিকল্প শক্তি হিসেবে আস্থা রেখে ভোট দিয়েছেন। তাই তাৎক্ষণিক উত্তেজনা বা বিপ্লবী প্রত্যাশার চেয়ে দীর্ঘমেয়াদী সাংগঠনিক সংহতি গড়ে তোলাই এখন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। যারা নির্বাচিত হয়েছেন কিংবা অল্প ব্যবধানে পরাজিত হয়েছেন, তাদের জন্য মূল পরামর্শ হচ্ছে সরাসরি সংঘাতে না গিয়ে ধৈর্য ধরে এলাকাভিত্তিক সাংগঠনিক যোগাযোগ অটুট রাখা। প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়নের দক্ষ, গ্রহণযোগ্য ও নির্ভরযোগ্য নেতৃত্ব তৈরি করতে হবে। নিয়মিত জনসংযোগ, সামাজিক কার্যক্রমে অংশগ্রহণ, মানুষের সুখে দুঃখে পাশে থাকা, এই ধারাবাহিক উপস্থিতি ভবিষ্যতের শক্ত ভিত তৈরি করবে। রাজনীতি করতে হবে দ্বিমুখী কৌশলে। একদিকে দলীয় সাংগঠনিক কার্যক্রমকে শক্তিশালী করা, অন্যদিকে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি সম্পর্ক গড়ে তোলা। সাপ্তাহিকভাবে এলাকায় সময় দেওয়া, ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া, নাগরিক সমস্যায় পাশে দাঁড়ানো, এসবের মাধ্যমে দলীয় পরিচয়ের বাইরে ব্যক্তিগত গ্রহণযোগ্যতাও বাড়াতে হবে। ব্যক্তিত্ব, সততা ও জনসম্পৃক্ততার সমন্বয়ই আগামী দিনের নেতৃত্বকে দৃঢ় করবে। সমর্থকদের উদ্দেশ্যে বার্তা হলো, আবেগ দিয়ে নয়, বাস্তবতা ও বিশ্লেষণ দিয়ে রাজনীতিকে মূল্যায়ন করতে হবে। নেতৃত্বের ওপর আস্থা রেখে আগামী 5 বছর সংগঠন গোছানো, ইউনিয়ন ভিত্তিক কাঠামো মজবুত করা এবং ভবিষ্যৎ সিটি নির্বাচন সামনে রেখে পরিকল্পিত প্রস্তুতি নেওয়াই হতে পারে প্রধান লক্ষ্য। মনে রাখতে হবে, রাজনীতি একদিনের খেলা নয়, এটি ধৈর্য, কৌশল ও দীর্ঘমেয়াদী পথ চলার নাম। প্রিয় দর্শক, আপনি বিষয়টিকে কিভাবে দেখছেন? আপনার বিশ্লেষণ ও মূল্যবান মতামত কমেন্টে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন এবং এই ধরনের রাজনৈতিক বিশ্লেষণ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।